জেনারেল অ্যাসপেক্টস অফ অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগস এই রিলেশনে কিছু কথা বলবো। তো তোমাদের তো ইন্ট্রোডাক্টরি ক্লাস অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগসের হয়ে গেছে, তো এই রিলেশনে তারপরে কিছু কথা আমি বলার দরকার মনে করতেছি। একটা টার্ম এই রিলেশনে সিলেক্টিভ টক্সিসিটি, এই টার্মটা তোমরা শুনছো কি? হোয়াট ইজ সিলেক্টিভ টক্সিসিটি বলো দেখি। সিলেক্টিভ টক্সিসিটি, এনিবডি, কারো আইডিয়া আছে? হ্যাঁ না তো বলবা। আমাদের হিউম্যান বডিতে অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগস দেওয়া হচ্ছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, এবং এটাই আমাদের টার্গেট, এই প্রিন্সিপালের বেসিসে অ্যান্টিমাইক্রোবিয়ালস ইউজ করা হয়, যে তারা ব্যাকটেরিয়া আর মাইক্রো অর্গানিজমকে কিল করবে অথবা তাদের গ্রোথকে ইনহিবিট করবে, বাট হোস্ট সেল, হিউম্যান সেল এর জন্য কোনো হার্ম করবে না। This is selective toxicity, that is the phenomenon of killing or inhibiting growth of microorganisms without causing harm to the host. Phenomenon of killing or inhibiting growth of microorganisms without causing harm to the host. So antimicrobials should have this property of selective toxicity. এই প্রপার্টি থাকতে হবে যে সিলেক্টিভলি টক্সিক হবে, সিলেক্টিভ টক্সিসিটি শো করবে ফর দ্য মাইক্রোঅর্গানিজমস অনলি, টক্সিক ফর মাইক্রোঅর্গানিজম বাট সেফ ফর হিউম্যান সেল অর হোস্ট সেল। তাহলে সিলেক্টিভ টক্সিসিটি যে অ্যান্টিমাইক্রোবিয়ালের যত বেশি, সে তত ভালো না খারাপ? মোর দ্য সিলেক্টিভ টক্সিসিটি, more the safety of the antimicrobial or antibiotic. More the selective toxicity, more the safety. এবারে আসো, অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগস ইউজ করা হয় কিছু কিছু প্রিন্সিপালের বেসিসে। What are the principles of antimicrobial therapy? What are the principles of antimicrobial therapy? এটা কি বলা হয়েছে তোমাদের? আমাদের যে জেনারেল ক্লাস হয়েছে অ্যান্টিমাইক্রোবিয়ালস এর উপরে, ইন্ট্রোডাক্টরি ক্লাস, তাতে এটা বলা হয়েছে কিনা? বললে আমি আর রিপিট করবো না, তাহলে আগায় যাব। প্রিন্সিপালস অফ অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি বলা হয়েছে কিনা? কি কথা বলো? প্রিন্সিপালস অফ অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি বলা হয়েছে কিনা? না স্যার, হয় নাই স্যার। আচ্ছা, তাহলে বলি। নাম্বার 1, মেকিং এ ক্লিনিক্যাল অ্যান্ড মাইক্রোবায়োলজিক্যাল ডায়াগনোসিস। অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি দেওয়ার আগে, অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ ইউজ করার আগে অবশ্যই আমাদেরকে প্রপার ক্লিনিক্যাল অ্যান্ড মাইক্রোবায়োলজিক্যাল ডায়াগনোসিস করতে হবে। ফার্স্ট ক্লিনিক্যাল ডায়াগনোসিস ফলোড বাই কনফার্মেশন বাই মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশন। তাহলে মেকিং এ প্রপার ক্লিনিক্যাল অ্যান্ড মাইক্রোবায়োলজিক্যাল ডায়াগনোসিস ফার্স্ট। তো ডায়াগনোসিস হয়ে গেল, এরপরে নেক্সট প্রিন্সিপাল হচ্ছে consider or decide whether antimicrobial therapy is really necessary or not. তো যদি আমাদের ডায়াগনোসিস হয় একটা ভাইরাল ডিজিজ, মোস্ট অফ দ্য ভাইরাল ডিজিজের ক্ষেত্রে তো আসলে কোনো স্পেসিফিক ড্রাগ দেওয়া, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট দেওয়ার দরকার পড়ে না। মোস্ট অফ দ্য ভাইরাল ইলনেস সেলফ লিমিটিং। তাহলে ডায়াগনোসিস আমরা করলাম, এখন আমরা ডিসাইড করবো whether antimicrobial drug is really necessary or not. তো যদি আমরা মনে করি হ্যাঁ যে তার অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ দেওয়া দরকার, সেই ক্ষেত্রে এখন আমরা প্রপার সিলেকশন অফ দ্য অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ, প্রপার সিলেকশন করব কোন কোন বেসিসে?
যে স্পেসিফিসিটি কনসিডার করতে হবে কোন অর্গানিজমের জন্য কোন অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ ইফেক্টিভ। স্পেসিফিক অ্যান্টিবায়োটিক অনেক আছে, আবার মাইক্রো অর্গানিজমও অনেক আছে, ব্যাকটেরিয়া অনেক আছে। তো কাজে কোন ব্যাকটেরিয়ার জন্য কোন অ্যান্টিবায়োটিক মোস্ট ইফেক্টিভ সেই নলেজ থাকতে হবে। সেই নলেজের বেসিসে আমাদেরকে অ্যান্টিবায়োটিক সিলেকশন করতে হবে, অ্যান্টিমাইক্রোবিয়াল সিলেক্ট করতে হবে। প্রপার সিলেকশন অফ দ্য বেস্ট অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ। নাম্বার 1 কথা হলো এর মধ্যে স্পেসিফিসিটি, স্পেসিফিক হইতে হবে। এখানে কনসিডার করতে হবে ফার্মাকোকাইনেটিক ফ্যাক্টরস অফ দ্য পেশেন্ট। আমরা ড্রাগ অ্যান্টিবায়োটিক দিলাম, কিন্তু এর যে ফার্মাকোকাইনেটিক প্রোফাইল সেই অনুযায়ী যদি দেখা যায় যে আমরা যেভাবে দিচ্ছি সেভাবে দিলে এটা ব্লাডে প্লাজমাতে অ্যাডিকুয়েট কনসেন্ট্রেশন অ্যাচিভ করতে পারবে না, টার্গেট সাইটে অ্যাডিকুয়েট কনসেন্ট্রেশন অ্যাচিভ হবে না, তাহলে এর এফিকাসিও শো করতে পারবে না। এটা আমাদের কনসিডার করতে হবে ফার্মাকোকাইনেটিক। যেমন আমরা অ্যামাইনোগ্লাইকোসাইডস বলেছি, তো অ্যামাইনোগ্লাইকোসাইডস যদি ওরালি দেওয়া হয় এটা হাইলি ওয়াটার সলিউবল, লেস অর নট লিপিড সলিউবল। ওরালি দিলে কিন্তু এটা অ্যাবজর্পশন একদমই হবে না। তো তাহলে এটা চিন্তা করতে হবে, তাহলে এটা দিতে হবে কিভাবে। আর এই যে ডিজিজ হয়েছে, যে ধরনের ইনফেকশন হয়েছে, সেই ইনফেকশন হইতে হলে এই এর যে ফার্মাকোকাইনেটিক প্রোফাইল, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, তো তাতে ওই সাইটে টার্গেট সাইট এটা পৌঁছবে কিনা এগুলো কনসিডার করতে হবে। তাহলে এইভাবে ড্রাগ সিলেকশন করতে হবে। Administration of the antimicrobial drugs in appropriate route, in adequate dose, and at proper interval, and for adequate duration. অ্যান্টিমাইক্রোবিয়াল দেওয়া হলো, কিন্তু এটা যদি অ্যাপ্রোপ্রিয়েট রুটে দেওয়া না হয়, এই যখন অ্যামিনোগ্লাইকোসাইডের কথা বললাম, তো যদি ওরালি দেওয়া হয় তাহলে তো এটা অ্যাবজর্পশন হবে না, এটা কনসেন্ট্রেশন অ্যাচিভ হবে না, এটার এফিকাসিও শো করতে পারবে না। এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট রুটে দিতে হবে, অ্যাডিকুয়েট ডোজ হতে হবে। ডোজ যদি অ্যাডিকুয়েট না হয় তাহলে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করেও এটার কোনো এফিকাসি পাওয়া যাবে না। আর এটা যে কনসেন্ট্রেশন মেনটেন করতে হবে প্লাজমাতে, সেই কনসেন্ট্রেশন মেনটেন করতে গেলে যতক্ষণ পর পর এটা দেওয়া দরকার, অ্যাট প্রপার ইন্টারভ্যাল, সেটাও মেনটেন করতে হবে। আবার যতদিন দিলে এটা ইফেক্টিভলি ওই মাইক্রো অর্গানিজমকে, প্যাথোজেনকে ইরাডিকেট করতে পারবে, ততদিন পর্যন্ত আবার দিতে হবে ফর অ্যাডিকুয়েট ডিউরেশন। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ড্রাগ ইন appropriate route, in adequate dose, at proper interval, and for adequate duration. অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি দিলে কিছু অ্যাডজাঙ্ক্ট মেজার লাগতে পারে। কিছু কিছু ইনফেকশনের ট্রিটমেন্ট করতে গেলে অ্যান্টিমাইক্রোবিয়ালকে, মাইক্রো অর্গানিজমকে ওই টার্গেট সাইটে পৌঁছাইতে গেলে অনেক সময় কিছু ব্যারিয়ার থাকতে পারে। যেমন সাপুরেটিভ লেশনের ক্ষেত্রে, অ্যাবসেসের ক্ষেত্রে পাস এটা একটা ব্যারিয়ার। কোথাও কোথাও ফরেন বডি থাকতে পারে, যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরে ফরেন বডি কন্টামিনেশন হয়ে থাকতে পারে। ফরেন বডি রিমুভ না করা হলে বা সাপুরেটিভ লেশনের ক্ষেত্রে, অ্যাবসেসের ক্ষেত্রে পাস ড্রেন না করতে পারলে তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিক ভালোভাবে পৌঁছবে না এবং ভালোভাবে কাজ করতে পারবে না। তাহলে রিমুভ দ্য ব্যারিয়ার্স টু কিওর হতে যেসব ব্যারিয়ার হতে পারে এগুলোকে রিমুভ করতে হবে। এজন্য অ্যাবসেস হলে, সাপোর্টেটিভ লেশন হলে ইনসিশন এন্ড ড্রেনেজ, রিমুভাল অফ পাস এটা করতে হবে। ফরেন বডি থাকলে ফরেন বডি রিমুভ করতে হবে। তো অনেক সময় সিরিয়াস ইনফেকশন, যে এত সিরিয়াস ইনফেকশন যেমন মেনিনজাইটিস, নিউমোনিয়া, সেপ্টিসেমিয়া, তো এইসব ক্ষেত্রে যদিও আমাদের কথা হচ্ছে যে প্রপার ক্লিনিক্যাল অ্যান্ড মাইক্রোবায়োলজিক্যাল ডায়াগনোসিস, আগে ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে মাইক্রোবায়োলজি করে, মাইক্রোস্কোপি কালচার এগুলো করে, সেন্সিটিভিটি টেস্ট এগুলো করে আমাদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়ার কথা। কিন্তু সিরিয়াস ইনফেকশনের ক্ষেত্রে একটু ডিলে করা মানে পেশেন্টের জন্য এটা লাইফ থ্রেটেনিং। তো এই জন্য সিরিয়াস ইনফেকশনের ক্ষেত্রে ইনিশিয়ালি এম্পিরিক্যালি, ব্লাইন্ডলি, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আমাদেরকে স্টার্ট করতে হবে। এটাকে বলা হয় স্টার্ট স্মার্টলি ইনিশিয়ালি অ্যান্টিবায়োটিক, যেটা ব্রড স্পেকট্রাম, যে ডিজিজ আমরা মনে করতেছি এটাকে কাভার করবে এই ধরনের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যেসব অর্গানিজমের কারণে
এই ডিজিজ হতে পারে আমাদের ধারণা, এবং এটাকে কভার করতে পারে এরকম ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইনিশিয়ালি স্টার্ট করতে হবে, এটাতে কোনো ডিলে করা যাবে না। এবং সিরিয়াস ইনফেকশনে কমনলি প্যারেন্টারাল অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে সিরিয়াস যদি হয়। এরপরে আমরা অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিলাম এমপিরিক্যালি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আমাদের গেজ অনুযায়ী, এটাকে বলে বেস্ট গেজ থেরাপি। যেমন নিউমোনিয়া হয়ে গেছে ক্লিনিক্যালি, আমরা এখন স্পুটাম কালেকশন করে স্যাম্পল কালেকশন করে আমরা কনফার্মেশনের জন্য মাইক্রোবায়োলজিক্যাল টেস্টের জন্য পাঠিয়ে দিলাম, আর স্মার্টলি আমরা স্টার্ট করলাম ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। যে কমনলি নিউমোনিয়া কি কি স্যার মিউট হয়ে গেছে। এটার রিপোর্ট এসে যাবে, তো তখন সেই অনুযায়ী আমরা প্রয়োজনে আমাদের থেরাপি আর ড্রাগ এটাকে মডিফাই করতে পারবো বা চেঞ্জ করতে পারবো। দ্যাট ইজ তখন ফোকাস, আমাদের ফোকাসটা যাবে আমাদের মাইক্রোবায়োলজির রিপোর্টের উপরে। বলা হয় স্টার্ট স্মার্ট অ্যান্ড দেন ফোকাস। আমরা স্মার্টলি ইনিশিয়ালি স্টার্ট করে দেবো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এমপিরিক্যালি, দ্যাট ইজ বেস্ট গেজ থেরাপি। এরপরে রিপোর্ট এসে গেলে আমরা সেই অনুযায়ী মডিফাই করতে পারবো টার্গেটেড থেরাপি হিসেবে। Another principle is when appropriate, antibiotics may be given in combination. কিছু কিছু সিরিয়াস ইনফেকশনের ক্ষেত্রে বা সিরিয়াস ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে কম্বিনেশন অফ অ্যান্টিবায়োটিক ইজ রিকমেন্ডেড। যেমন মেনিনজাইটিস, এক্ষেত্রে অনেক সময় কম্বিনেশন অ্যান্টিবায়োটিক লাগে। নিউমোনিয়া, মেনিনজাইটিস লাগে, সেপ্টিসেমিয়া, পোস্ট অপারেটিভ ইনফেকশন, এগুলোতে কম্বিনেশন লাগে। টিউবারকুলোসিস, লেপ্রোসি, এসবের ট্রিটমেন্টে কম্বিনেশন অফ অ্যান্টিবায়োটিক দিতে হয়। Often it is needed to perform test for cure. অ্যান্টিবায়োটিক থেরাপি দেওয়া হয়েছে কিন্তু কিওর হলো কিনা এটা দেখার জন্য অনেক সময় টেস্ট করতে হয়। যেমন এটা ইন্টারন্যাশনালি WHO রিকমেন্ডেড এন্ড আমাদের ন্যাশনাল ম্যানেজমেন্ট গাইডলাইনেও রিকমেন্ডেড যে টিউবারকুলোসিসের ক্ষেত্রে এনটিটিবি মাল্টি ড্রাগ থেরাপি দেওয়ার পরে এটা কিন্তু শিডিউল আছে, সেই শিডিউল মোতাবেক কিছুদিন পর পরই, যেমন 2 মাস পরে ফার্স্ট দেখা হয়, স্পুটাম আবার টেস্ট করে দেখতে হয় যে তার স্পুটাম ফর AFB নেগেটিভ হলো কিনা। When appropriate, prophylactic therapy দিতে হয়। অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিবায়োটিক এজেন্ট প্রোফাইল্যাক্সিসের জন্য ইউজ করা হয় কোনো কোনো ক্ষেত্রে, তবে এটা যত্রতত্র নয়, যে ক্ষেত্রে প্রযোজ্য, যে ক্ষেত্রে রিকমেন্ডেড সেক্ষেত্রে। যেমন আমরা জানি যে ম্যালেরিয়ার জন্য অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ প্রোফাইল্যাক্সিস, কেমোপ্রোফাইল্যাক্সিস অফ ম্যালেরিয়া এটা দেওয়া হয়। রিউম্যাটিক ফিভার প্রোফাইল্যাক্সিস করা হয় পেনিসিলিন দিয়ে। আর কখনো কখনো ইট ইজ রিকমেন্ডেড টু গিভ ট্রিটমেন্ট অফ ক্যারিয়ার্স, যারা পেশেন্ট না কিন্তু ক্যারিয়ার, কিন্তু সেই ক্যারিয়ার থেকে আবার অন্যের হওয়ার রিস্ক খুব বেশি আছে, এবং সেই ইনফেকশন আর ডিজিজটা যদি খুব সিরিয়াস হয় সেক্ষেত্রে কখনো ক্যারিয়ারকেও ট্রিটমেন্ট করতে হয়। ক্যারিয়ারের জন্য অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ প্রেসক্রাইব করা হয়, এটা আলাদা প্রিন্সিপাল। তো অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ থেরাপি দেওয়ার জন্য একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে পারফর্মিং কালচার অ্যান্ড সাসেপ্টেবিলিটি টেস্ট or culture or sensitivity test after taking specimen. তো যদি সিরিয়াস ইনফেকশন হয়, অ্যান্টিবায়োটিক থেরাপি দিতে ডিলে করা সম্ভব না হয়, তাহলে ইনিশিয়ালি আমরা দিয়ে দেবো ঠিকই, কিন্তু স্যাম্পল কালেকশন করে আমরা অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দেবো ব্রড স্পেকট্রাম, পরে আবার রিপোর্ট অনুযায়ী এটাকে মডিফাই করা যেতে পারে। যত সিরিয়াস ইনফেকশন হবে তার জন্য প্রয়োজন হতে পারে যে প্যারেন্টারাল, স্পেশালি আইভি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট দেওয়া যেতে পারে। এরপরে যখন পেশেন্ট ইমপ্রুভ করে যাবে এরপরে সুইচ টু ওরাল থেরাপি।
এর মধ্যে যেমন মেনিনজাইটিস, সেপ্টিসেমিয়া, নিউমোনিয়া এগুলো হচ্ছে এরকম সিরিয়াস ইনফেকশন, যে ক্ষেত্রে প্রায় আইভি আর প্যারেন্টারাল অ্যান্টিবায়োটিক দিতে হয়, পরে ইমপ্রুভ করে এগুলো ওরাল থেরাপিতে সুইচ করা যায়। These are the principles of antimicrobial therapy. এটা তোমাদের রিটেনে কোশ্চেন আসতে পারে, ভাইভাতে ফেস করতে হতে পারে, তো তোমাদের রিটেনের জন্য এই কোশ্চেনটা প্রিপেয়ার করে নেবে যে রাইট ডাউন দ্য প্রিন্সিপলস অফ অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি। এরকমই আরেকটা কোশ্চেন, মানে এই প্রিন্সিপলস এর বেসিসে আবার আরেকটা কোশ্চেন, সেটাও রিটেনের জন্য আসতে পারে, ভাইভাতে ধরা হতে পারে। হোয়াট আর দ্য কজেস অফ ফেইলিউর অফ অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি? হোয়াট আর দ্য causes of failure of antimicrobial therapy? তো causes of failure of antimicrobial therapy এর কোশ্চেনের আনসারটা আসলে মূলত এই এতক্ষণ যে আমরা বললাম প্রিন্সিপলস অফ অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি, ওইটার বেসিসে, মানে প্রিন্সিপাল গুলো যদি আমরা ফলো করতে ফেল করি তাহলে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপিও ফেল করতে পারে। তাহলে একটা প্রিন্সিপাল আমরা বলছিলাম প্রপার ক্লিনিক্যাল এন্ড মাইক্রোবায়োলজিক্যাল ডায়াগনোসিস, তো এখানে যদি আমরা ফেল করি তাহলে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি ফেল করতে পারে। তাহলে ফেইলিউর অফ অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপির নাম্বার 1 কজ হচ্ছে ইমপ্রপার ক্লিনিক্যাল এন্ড মাইক্রোবায়োলজিক্যাল ডায়াগনোসিস। ইমপ্রপার ক্লিনিক্যাল এন্ড মাইক্রোবায়োলজিক্যাল ডায়াগনোসিস। নেক্সট, ইমপ্রপার সিলেকশন অফ অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। ডায়াগনোসিস আমাদের ঠিক আছে, কিন্তু অ্যান্টিবায়োটিক সিলেকশন যদি আমাদের ঠিক না হয় তাহলে আমাদের থেরাপি ফেল করবে। তাহলে ইমপ্রপার সিলেকশন অফ অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। ড্রাগ সিলেকশন ঠিক আছে, কিন্তু ডোজিং রেজিমেন, ডোজিং শিডিউল, ডিউরেশন এগুলো যদি আবার ঠিক না হয় তাহলে ইনঅ্যাডিকুয়েট ডোজ, inadequate interval dosing and inadequate duration। যদি আমাদের ডোজ অ্যাডিকুয়েট না হয়, ইনঅ্যাডিকুয়েট হয়, ইন্টারভ্যাল মেইনটেইন যেটা যেরকম করার কথা সেটা যদি না হয়, আর যতদিন দেওয়ার কথা ডিউরেশন এটাও যদি ইনঅ্যাডিকুয়েট হয় তাহলে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি ফেল করতে পারে। অ্যাপ্রোপ্রিয়েট রুটে যদি দেওয়া না হয়, যে রুটে যে অ্যান্টিবায়োটিক দিলে এটা ইফেক্টিভ সেই রুটে যদি আমরা ইউজ না করে, যে রুটে তেমন ইফেক্টিভ না সেই রুটে দেওয়া হয় তাহলে আমাদের থেরাপি ফেল করতে পারে। পেশেন্ট ফ্যাক্টর, পেশেন্ট ফার্মাকোকাইনেটিক প্রোফাইল এই কারণেও ফেল করতে পারে। যেমন কিছু কিছু ডিজিজের কারণে পেশেন্টের, যেমন জিআই ট্র্যাক্টের ইন্টেস্টিনাল ম্যালাবজর্পশন সিনড্রোম এই ধরনের কোনো প্রবলেম থাকলে তাকে যদি যেসব ওরাল রুটে দিলে জিআই ট্র্যাক্টের অ্যাবজর্পশন হয়, তো তার অ্যাবজর্পশন হ্যাম্পার হয়ে যাওয়ার কারণে তো এই ড্রাগের আমরা এফিকেসি কনসেন্ট্রেশন পাবো না, এই কারণে এফিকেসি নাও পেতে পারি। ফেইলিউর অফ দ্য ড্রাগ টু রিচ দ্য টার্গেট সাইট, যেখানে পৌঁছতে হবে ড্রাগটাকে কাজ করতে হলে, যেখানে আমাদের টার্গেট, যেটা আমাদের টার্গেট সাইট, যেখানে আমরা ইফেক্ট চাচ্ছি সেখানে যদি পৌঁছতে না পারে ড্রাগ কোনো ব্যারিয়ারের কারণে, তাহলেও আমাদের থেরাপি ফেল করতে পারে। এটা আমরা বলেছি আগে যে ব্যারিয়ার মধ্যে যেমন সাপুরেটিভ লেশন, অ্যাবসেসের ক্ষেত্রে পাস একটা ব্যারিয়ার, কন্টামিনেটেড লেশনের ক্ষেত্রে ফরেন বডি কন্টামিনেশন, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এইসব ক্ষেত্রে ফরেন বডি থাকলে এটা একটা ব্যারিয়ার। এছাড়া ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের ক্ষেত্রে তোমরা হয়তো প্যাথোলজি মাইক্রোবায়োলজিতে পড়ে আসতে পারো, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে পেশেন্টের হার্টের এন্ডোকার্ডিয়ামে ভালভ লেভেলে এক ধরনের লেশন হয় যেটাকে বলে ভেজিটেশন। এই ভেজিটেশনও কিন্তু একটা ব্যারিয়ার। ভেজিটেশন পাওয়া গেলে এই ভেজিটেশন ট্রেভার্স করে অ্যান্টিবায়োটিক ভালো মতো পৌঁছতে পারে না টার্গেট সাইডে। এই জন্য অনেক ক্ষেত্রে কিন্তু কার্ডিয়াক সার্জারি করেও ভেজিটেশন কারো কারো ক্ষেত্রে রিমুভ করার প্রয়োজন হয়। তাহলে এগুলো হচ্ছে ব্যারিয়ার। এই ব্যারিয়ার গুলো যদি আমরা ঠিক মতো রিমুভ করতে না পারি তাহলে আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি দিলাম ঠিকই, কিন্তু টার্গেট সাইডে পৌঁছতে পারলো না ব্যারিয়ারের কারণে, এই কারণে আমাদের থেরাপি ফেল করতে পারে। অ্যাবসেস যদি হয়, এক্ষেত্রে যদি আমরা শুধু অ্যান্টিবায়োটিকই দেই, অ্যাবসেস ড্রেইন না করি, মানে ফেলিউর টু পারফর্ম সার্জিক্যাল প্রসিডিউর হুইচ ইজ নিডেড। অ্যাবসেস ট্রিটমেন্টের নাম্বার 1 কথা হচ্ছে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ অফ পাস, মানে এই সার্জিক্যাল প্রসিডিউর করে পাশাপাশি আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দেবো, তাহলে অ্যাবসেস
হিল হয়ে যাবে। আর যদি আমরা এই সার্জিক্যাল প্রসিডিউর করতে ফেল করি তাহলে অ্যান্টিবায়োটিক থেরাপিও ফেল করতে পারে। স্টেরয়েড অর ইমিউনোসাপ্রেসিভ থেরাপি, যে পেশেন্ট স্টেরয়েড অর ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ অন্য কোনো তার প্যাথোলজিক্যাল কন্ডিশনের কারণে নেয় অলরেডি, তো তার ক্ষেত্রেও অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি ফেল করতে পারে। কারণ শুধু অ্যান্টিবায়োটিকই একটা ইনফেকশন কন্ট্রোল করার জন্য শুধু অ্যান্টিবায়োটিকই না, অ্যান্টিবায়োটিকের সঙ্গে সঙ্গে আমাদের বডির ইমিউন সিস্টেম এটাও দরকার। ইমিউন সিস্টেম যদি ইনট্যাক্ট থাকে তাহলে অ্যান্টিবায়োটিক ওই ব্যাকটেরিয়াকে কিল করলো অথবা ব্যাকটেরিয়ার গ্রোথকে ইনহিবিট করলো, আর বাকিটা আমাদের ইমিউন সিস্টেম এটাকে ট্যাকেল করে দিয়ে ফেলে। কিন্তু সেই ইমিউন সিস্টেম যদি ক্রিপল থাকে, ইমিউনোসাপ্রেস থাকে ডিউ টু ইউজ অফ স্টেরয়েড অর ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, তাহলেও আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি ফেল করতে পারে। অথবা পেশেন্টের যদি এমন কোনো কন্ডিশন থাকে যেই কারণে পেশেন্ট অলরেডি ইমিউনোকম্প্রোমাইজড, যেমন তার ডায়াবেটিস থাকতে পারে, এইডস থাকতে পারে, ম্যালিগন্যান্সি থাকতে পারে, তো এইসব কারণেও সে অলরেডি ইমিউনোকম্প্রোমাইজড, সেই কারণে অ্যান্টিবায়োটিক থেরাপি ফেল করতে পারে। এখন যে কথাগুলো আমরা এই পর্যন্ত বললাম সবই ঠিক আছে, কোনোটার ক্ষেত্রে আমরা ফেল করি নাই। আমাদের ক্লিনিক্যাল অ্যান্ড মাইক্রোবায়োলজিক্যাল ডায়াগনোসিসও আমরা ভুল করি নাই, ঠিকই দিছি। ড্রাগ সিলেকশনও ঠিক মতোই করছি। তারপরে অ্যাডিকুয়েট ডোজ, অ্যাপ্রোপ্রিয়েট রুটে, অ্যাডিকুয়েট ইন্টারভ্যালে, অ্যাডিকুয়েট ডিউরেশনও দিয়ে দিছি। কোনো ব্যারিয়ার আমরা রাখি নাই, থাকলে সেটাকে রিমুভ করে ফেলেছি। যেখানে সার্জিক্যাল প্রসিডিউর দরকার, ইনসিশন অ্যান্ড ড্রেনেজ অফ অ্যাবসেস দরকার, সেটাও আমরা করেছি। পেশেন্ট ইমিউনোকম্পিটেন্ট, যদি ইমিউনোকম্প্রোমাইজ না বা সে কোনো ইমিউনোকম্প্রোমাইজ ড্রাগও ইউজ করে না, সবই ঠিক আছে। তারপরও অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি ফেল করতে পারে। কেন বলো দেখি? যেভাবে, হ্যাঁ সেটা তো হলো অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি দিলে The এটাই কারণ patient is sir Resistant. pharmacokinetic behavior, sir. Antimicrobial resistance. ভেরি গুড। তো সবই ঠিক আছে, আমাদের অ্যান্টিবায়োটিক সিলেকশন থেকে শুরু করা, ডোজিং শিডিউল, ডায়াগনোসিস, রুট সবই ঠিক আছে। তারপরও থেরাপি ফেল করতে পারে। এটার একটা কারণ হলো ডিউ টু অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স অর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তো যদিও এই কারণে আমরা আমাদের আইডিয়াল হলো যে কালচার অ্যান্ড সাসেপ্টিবিলিটি টেস্ট করেই দেওয়া। তো সেই ক্ষেত্রে অনেক সময় ল্যাবরেটরিতে যে রিপোর্ট আসে, তো পেশেন্টের বডিতে অ্যান্টিবায়োটিকের রোলটা অনেক সময় সিমিলার নাও হতে পারে। ল্যাবরেটরিতে হয়তো সেন্সিটিভ আসছে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেল যে কাজ করতেছে না, এটাও হতে পারে। তো তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর কারণে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি ফেল করতে পারে। এই কারণে একটা তো হলো আমাদের জানতে হবে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল সেন্সিটিভিটি প্যাটার্ন, এটা কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হয় এবং এগুলোকে কিন্তু নতুন ভাবে টাইম টু টাইম রিকমেন্ডেশন নিতে হয়। তো এটা একটা কারণ, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর কারণে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি ফেল করতে পারে। এখন আমি যদি বলি যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সও নাই, Sir, pharmacokinetic behavior of the drug, sir. আমরা বলেই ফেললাম যে পেশেন্ট ফ্যাক্টর ওগুলো সবই আমরা ধরলাম ঠিক আছে। তারপর কি রেজিস্ট্যান্সও নাই, তারপর কি কারণে ফেল করতে পারে? So co-use of another drug, sir. Enzyme inducer হইতে পারে, enzyme inducer. ড্রাগ ইন্টারাকশন আর ড্রাগ ফুড ইন্টারাকশন, এটা একটা কারণ হতে পারে। সবই ঠিক আছে, আমাদের সিলেকশনও ঠিক আছে, দেওয়াও ঠিক আছে, এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সও না, সবই ঠিক আছে, তারপরও ফেল করতে পারে। এটা একটা কারণ হলো ড্রাগ ইন্টারাকশন আর ড্রাগ ফুড ইন্টারাকশন। তো যেমন টেট্রাসাইক্লিনের ক্ষেত্রে, তো টেট্রাসাইক্লিন দেওয়া হয়েছে, পেশেন্ট আবার দুধ খায়, মিল্ক ইনজেস্ট করতেছে সাথে সাথে, তাহলে ক্যালসিয়াম আর ডাইভ্যালেন্ট ট্রাইভ্যালেন্ট ক্যাটায়ন প্রেজেন্ট ইন মিল্ক, এইটাই টেট্রাসাইক্লিনকে চিলেট করে ফেলতেছে। তো এই টেট্রাসাইক্লিন অ্যাবজর্পশন আর হতে পারতেছে না, এটার এফিকেসি পাওয়া যাচ্ছে না। তো এটা হলো একটা ড্রাগ ফুড ইন্টারাকশন। এরকম ড্রাগ ইন্টারাকশন, একটা ড্রাগ অনেক ড্রাগের সাথে অনেক ড্রাগের ইন্টারাকশন হয়ে অনেক অ্যান্টিবায়োটিকের সঙ্গে অনেক আদার ড্রাগের ইন্টারাকশন হয়ে ওই অ্যান্টিবায়োটিকের
অ্যাকশন হইলো না, এটা একটা কারণ হতে পারে, ড্রাগ ড্রাগ ইন্টারাকশন বা ড্রাগ ফুড ইন্টারাকশন। এটাও আমরা ধরলাম যে না, এমন কোনো ড্রাগ আর ফুড সে নিচ্ছে না যেই কারণে ইন্টারাকশন হয়ে এর এফিকাসি কমে যেতে পারবে, সেরকম কিছু নাই, তারপরেও রেজিস্ট্যান্স হতে থেরাপি ফেল করতে পারে। সেই রকম আর কি কারণ হতে পারে? তুমি সুপার ইনফেকশন বারবার বলো কেন? সুপার ইনফেকশন তো হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি দেওয়ার কারণে যে প্রবলেম ডেভেলপ করতে পারে, এটা পরে আসতেছি। তো সবই ঠিক আছে, ডায়াগনোসিসও ঠিক আছে, অ্যান্টিবায়োটিক সিলেকশনও ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেশনও ঠিক আছে, ডোজিং শিডিউল সবই ঠিক আছে, পেশেন্টের ইমিউন সিস্টেমও ঠিক আছে, পেশেন্টের ফার্মাকোকাইনেটিক প্রোফাইলও গুড, কোনো ব্যারিয়ারও নাই, কোনো সার্জিক্যাল প্রসিডিউর করার দরকার হয় সেটাও আমরা করে ফেলছি। পেশেন্ট ইমিউনো সাপ্রেসডও না, ইমিউনো সাপ্রেসিভ কোনো ড্রাগ ইউজ করে না, স্টেরয়েড ইউজ করে না, কোনো ড্রাগ ইন্টারাকশন বা ড্রাগ ফুড ইন্টারাকশনেরও চান্স নাই। আবার যে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট আমরা সিলেক্ট করছি ইফেক্টিভ, রেজিস্ট্যান্স না, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সও নাই, এরপরও থেরাপি ফেল করতে পারে। আর কি কারণ? স্যার পেশেন্ট যদি ঠিকমতো না খায়, মানে গুড পেশেন্টের কমপ্লেইন্স ভালো না। ভেরি গুড, সবই ঠিক আছে, আমি সবকিছু ঠিকঠাক মতোই প্রেসক্রিপশন করে দিয়েছি পেশেন্টকে, কিন্তু পেশেন্ট আসলে আমি যে প্রেসক্রিপশন করে দিলাম এটা ঠিক মতো ফলো করতেছে না, প্রেসক্রিপশন নিয়ে গিয়ে ওই পর্যন্তই রেখে দিল, সে আসলে প্রেসক্রিপশনের ওষুধ কিনলো না, খাইলো না, অথবা ওষুধ কিনলো কিছু, কিন্তু যেভাবে ডিরেকশন দেয়া আছে, ইনস্ট্রাকশন দেয়া আছে, সেটাকে সে প্রপারলি ফলো করলো না, তাহলে আমরা যত কিছুই করি না কেন থেরাপি উইল বি ফেইল। This is known as non-compliance of the patient. Patient যদি প্রেসক্রিপশন ইনস্ট্রাকশন ও ডক্টরস ইনস্ট্রাকশন প্রপারলি ফলো না করে, এটাকে বলা হয় নন কমপ্লায়েন্স অফ দ্য পেশেন্ট। তাহলে অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি ফেইলিউরের অ্যানাদার ইম্পর্টেন্ট পেশেন্ট কজ, ইট ইজ পেশেন্ট ফ্যাক্টর। এতক্ষণ যেগুলো আমরা বলেছি এগুলো হলো ডক্টর হিসেবে আমাদেরকে দেখতে হয়, আমাদেরকে যাচাই বাছাই করে করতে হয়। আর এখন যেটা, এটা হলো অন দ্য পার্ট অফ দ্য পেশেন্ট, পেশেন্টের পক্ষ থেকে, সেটা হলো যে নন কমপ্লায়েন্স অফ দ্য পেশেন্ট মে কজ ফেইলিউর অফ অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি। এই জন্য কিন্তু আমাদের প্রেসক্রিপশনের এটা একটা পার্ট, প্রপার ইনস্ট্রাকশন টু দ্য পেশেন্ট। শুধু ইনস্ট্রাকশন দিয়েও না, এটা কনফার্ম করতে হবে যে পেশেন্ট আমি যা ইনস্ট্রাকশন দিয়েছি সেটা বুঝেছে, সেটাকে সে ফলো করতে, এজন্য নন কমপ্লায়েন্স যাতে না হয় এটাও আমাদেরকে দেখতে হবে। নন কমপ্লায়েন্স অফ দ্য পেশেন্ট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট কজ অফ ফেইলিউর অফ অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি। এখন এই যে তোমরা যে সুপার ইনফেকশন বারবার বলতেছো কেউ, এই কথাটা একটু আসি। যে অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি আমরা তো দেই কোনো ক্লিনিক্যাল কন্ডিশন, ইনফেকশাস ডিজিজ আর ইনফেকশনের ট্রিটমেন্টের জন্য, ম্যানেজ করার জন্য। এখন এই অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ থেরাপি দিতে গিয়ে দেয়ার মে বি সাম প্রবলেমস। What are the problems with antimicrobial therapy? থেরাপি দিতে গিয়ে বা দিয়ে কি প্রবলেম হতে পারে? নাম্বার 1 সুপার ইনফেকশন, নাম্বার 2 মাস্কিং অফ ইনফেকশন, নাম্বার 3 অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি দেওয়ার কারণে সুপার ইনফেকশন হতে পারে, অ্যানাদার প্রবলেম মাস্কিং অফ ইনফেকশন হতে পারে, অ্যানাদার প্রবলেম অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হতে পারে। সুপার ইনফেকশন মানে আমরা একটা প্রাইমারি ইনফেকশনের ট্রিটমেন্ট হিসেবে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিলাম। তো এই ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আমাদের বডির নর্মাল ফ্লোরা, নন প্যাথোজেনিক ফ্লোরা, যেগুলো প্যাথোজেনিক অর্গানিজমকে সাপ্রেস করে রাখে, প্যাথোজেনিক অর্গানিজমকে আমাদের বডির কোনো সাইটকে অকুপাই করতে দেয় না, প্রলিফারেট করতেও এই জন্য দেয় না। তো সেই ফ্লোরাগুলো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দ্বারা সাপ্রেস হয়ে গেল, হওয়ার কারণে যেগুলো কিছু নন প্যাথোজেনিক, যেগুলো নর্মালি যারা প্যাথোজেনিক না, এগুলো প্যাথোজেনিক হয়ে যেতে পারে, হয়ে সেকেন্ডারি ইনফেকশন করতে পারে। তাহলে প্রাইমারি কোনো ইনফেকশনের ট্রিটমেন্ট হিসেবে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে সেকেন্ডারি কোনো ইনফেকশন দেখা দিল, দিস ইজ সুপার ইনফেকশন। এগুলো সাধারণত ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, যেমন পেনিসিলিন, অ্যামোক্সিসিলিন, অ্যাম্পিসিলিন, সেফালোস্পোরিন, টেট্রাসাইক্লিন, এগুলো দিয়ে হয়। এবং ওইসব অর্গানিজম দিয়ে সাধারণত হয় সুপার ইনফেকশন, তো যেগুলো ইউজুয়ালি নন প্যাথোজেনিক, যেমন ক্যান্ডিডা অ্যালবিকান্স, সিউডোমোনাস,
প্রোটিয়াস, ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল, স্টাফাইলোকক্কাস এপিডার্মিডিস, এইসব অর্গানিজম দিয়ে সাধারণত সুপার ইনফেকশন হয়। ক্যান্ডিডা আলবিকান্স, সিউডোমোনাস, প্রোটিয়াস, ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল, স্টাফাইলোকক্কাস এপিডার্মিডিস। আর যেসব অ্যান্টিবায়োটিক দিয়ে কমনলি সুপার ইনফেকশন হয় সেগুলো এমপিসিলিন, অ্যামোক্সিসিলিন, টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, সেফালোস্পোরিনস, স্পেশালি থার্ড জেনারেশন সেফালোস্পোরিনস। এই সুপার ইনফেকশনের মধ্যে একটা সুপার ইনফেকশন অনেক সময় পরীক্ষায় জানতে চাওয়া হয় যে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল এই অর্গানিজম দিয়ে যে সুপার ইনফেকশন হয়, সাধারণত অ্যামোক্সিসিলিন, এমপিসিলিন থেরাপি দেওয়ার পরে, ক্লিন্ডামাইসিন দেওয়ার পরে অথবা ইনজেক্টেবল সেফালোস্পোরিন দিয়ে ট্রিটমেন্ট দিলে এটার কারণে সেকেন্ডারি ইনফেকশন, সুপার ইনফেকশন হতে পারে। তো সেটা হলো ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল দিয়ে। এটা দিয়ে এটার কারণে ডায়রিয়া, অ্যাকিউট আলসারেটিভ কোলাইটিস থেকে শুরু করে একদম রেকটাল ব্লিডিং লাইক ব্যাসিলারি ডিসেন্ট্রি এরকম ফিচার নিয়েও আসতে পারে। এখানে জিজ্ঞেস করা হয় যেটা যে যদি ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল ইনডিউস ডায়রিয়া হয় এটার নাম কি? এটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া আর সিউডোমেমব্রেনাস কোলাইটিস, সিউডোমেমব্রেনাস কোলাইটিস আর অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া। তো এটার ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে যে অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল ইনডিউস ডায়রিয়া হলো আর সিউডোমেমব্রেনাস কোলাইটিস হলো, সেই অ্যান্টিবায়োটিকটাকে স্টপ করে দিতে হবে। আর প্রয়োজন হলে, যেহেতু এটা অ্যানারোবিক অর্গানিজম ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল, এর জন্য ড্রাগ অফ চয়েস নাম্বার 1 হচ্ছে মেট্রোনিডাজল। এটা ট্রিটমেন্ট হিসেবে দিতে হয় মেট্রোনিডাজল। যদি মেট্রোনিডাজল ইফেক্টিভ না হয় অল্টারনেটিভ ট্রিটমেন্ট হচ্ছে ভ্যানকোমাইসিন। এটা কিন্তু যদিও সামান্য কথা, এটা অনেক সময় পরীক্ষায় জানতে চায়। সুপার ইনফেকশন জিজ্ঞেস করলেই কি কি অর্গানিজম দিয়ে হয় যখন জিজ্ঞেস করা হয়, কোন কোন অ্যান্টিবায়োটিক দিয়ে সুপার ইনফেকশন হয়, জিজ্ঞেস করার পরে এই প্রশ্ন আসলেই বলা হয় যে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল ইনডিউসড ডায়রিয়া বা অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া বা সিউডোমেমব্রেনাস কোলাইটিস এটা হয়ে গেলে ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হলো ডিসকন্টিনিউশন অফ দ্য অফেন্ডিং অ্যান্টিবায়োটিক, দেন administration of metronidazole or if needed alternative antibiotic vancomycin. আচ্ছা, তোমাদের একদিন আমি কম্বিনেশন অফ অ্যান্টিবায়োটিক্স নিয়ে একটু বলেছিলাম, তোমাদের মনে আছে? কম্বিনেশন অফ অ্যান্টিবায়োটিক্স সুবিধা অসুবিধা কি কি বলো? সিডালের সাথে সিডাল স্যার আর স্ট্যাটিকের সাথে স্ট্যাটিক হইতে হবে। হ্যাঁ, কি বলছো? ব্যাকটেরিয়া সিডালের সাথে স্যার ব্যাকটেরিয়া সিডাল আর স্ট্যাটিকের সাথে স্ট্যাটিক হইতে হবে।